সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে চট্টগ্রামের মেয়ে মুমতাহিনা করিম মিম আমাদের দেশের অত্যন্ত অল্প সময় এবং অত্যন্ত অল্প বয়সে অত্যন্ত নামকরা একজন মেয়ে, যে তার নিজ গুণে এবং মেধার জোরে এবং প্রচেষ্টার জোরে খুবই অল্প বয়সে মানে আমেরিকার মতো একটা দেশে বিজ্ঞানের তার অবদানের জন্য বিশেষ সম্মাননা পেয়েছে এবং 25টা অফার লেটার পেয়েছে আমেরিকার বিভিন্ন 25টা ইউনিভার্সিটি থেকে। তো এটা একটা নোবেল প্রাইজের কাছাকাছি আমি মনে করি, যে এত অল্প বয়সে মাত্র 17-18 বছর বয়সে এই এরকম একটা মেধা এবং তার যে স্বীকৃতি, এটা কিন্তু আসলেই একটা আমাদের জন্য গর্বের বিষয়। তো যাই হোক, আমার খুব ভালো ভালো লাগছে অনেক দিন পর যে এই এই নেগেটিভ বাংলাদেশে, হ্যাঁ, এই দেশটার নাম আমি দিয়েছি নেগেটিভ বাংলাদেশ। এবং লেখক ফাহাম আব্দুস সালাম, যার একটা বই আছে যে বাঙালির মিডিওক্রিটির সন্ধানে, আমি মনে করি যে প্রত্যেক সচেতন বাঙালির এই বইটা পড়া উচিত। এবং আমি যদি শিক্ষা বোর্ডের কোনো অফিসার বা বড় সচিব বা কিছু একটা হতাম, আমি সুপারিশ করতাম যে বাঙালির মিডিওক্রিটির সন্ধানে এটাকে জাতীয় পাঠ্যপুস্তকের কারিকুলামে অন্তর্ভুক্ত করার। তো যাই হোক, এই এই মিডিওকার নেগেটিভ বাংলাদেশে অনেক দিন পর একটা পজিটিভ ঘটনা আমি দেখলাম, যেটা মনটা ভরে গেল। তো যাই হোক, আজকে প্রসঙ্গ ঠিক সেটা না, যে প্রসঙ্গটা আমি কথা বলবো আজকে নিয়ে, যে প্রসঙ্গটা নিয়ে, সেটা হচ্ছে যে মনে করুন যে এই মেয়েটাই, এই মুমতাহিনা মিম, এই যে এই সুন্দর মানে মেধাবী, হ্যাঁ, মিষ্টি একটা মেয়ে, তাই না, পবিত্র ইসলামী মাইন্ডেড। তো এই মেয়েটাই যদি আমাদের দেশ বলছি, দুঃখিত, বাংলাদেশ, এটা আমার দেশ না, আমি এটা আমার দেশ বলতে রাজি না। তো এই মানে বাংলাদেশের যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেত, হ্যাঁ, তাহলে তার ভাগ্যে কি ঘটতো। একটা কথা আপনাদের বলে রাখি যে আমার এই 40 বছরের অভিজ্ঞতায় আমি কম লোকের সাথে মিশিনি, এবং দুঃখজনক হলো সত্যি যে বাঙালি সম্পর্কে অন্তত, হ্যাঁ, যে আমার পজিটিভের চেয়ে নেগেটিভ অভিজ্ঞতা অনেক বেশি। এবং আমার বোন আছে, সে ইংল্যান্ডে এখন ইউনিভার্সিটি টিচার। আমার এক কাজিন আছে, সে আমেরিকাতে আছে, মাইক্রোসফট কোম্পানিতে চাকরি করে। হ্যাঁ, তারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ইঞ্জিনিয়ার। মোটামুটি আমি ইউরোপ আমেরিকা সম্পর্কে জানি, ভালো মতোই জানি। তো মানে ইউরোপ আমেরিকার যে পাবলিক ইউনিভার্সিটি, হ্যাঁ, আর এই বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটির সাথে পার্থক্যটা কোথায়। ইউরোপ আমেরিকার পাবলিক ইউনিভার্সিটিতে বেয়াদব ছেলেপেলে বখাটে, টিনেজার, যারা আমেরিকান বা ইউরোপিয়ান কালচারে যেগুলো টিনেজার, এগুলো কিন্তু বেয়াদব টাইপের হয়, ছোটবেলা থেকেই ইয়ে পায় আর কি। ওদের তো কালচারে ওই রকম যে সব কিছু ফ্রি ফ্রি, সব কিছু বেশি স্বাধীনতা, ঠিক আছে, বেশি বেশি রকম ফ্রিডম পায়, ফলে তারা একটু বখাটে টাইপের হয়। কিন্তু ইউনিভার্সিটি লাইফে গিয়ে তারা কিন্তু একটা বলিষ্ঠ হয়ে আসে এবং তারা দেশের জন্য কাজ করে। কিন্তু বাংলাদেশে এটা হচ্ছে উল্টাটা। বাংলাদেশে ভালো ছেলে তারা বিশ্ববিদ্যালয়ে ঢোকে, বের হয় হলো বদমাইশ হয়ে। অসংখ্য উদাহরণ দেখছি এটার, অসংখ্য। আমার নিজের পরিবারে আমি দেখছি এরকম। তো বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটির যে দুর্নীতি, এটা তো আজকের কথা না। এমনকি বলতে লজ্জা করে যে ইউনিভার্সিটি ভিসি, কুমিল্লা ইউনিভার্সিটি ভিসি, সবাই জানেন যে গত 16 বছরের আওয়ামী রেজিমে সে দুর্নীতিকে সাপোর্ট করেছিল, যে তার বক্তব্য ছিল যে দুর্নীতি আছে বলে অর্থনীতি উন্নত হচ্ছে। নাউজুবিল্লাহ। ঠিক আছে, এগুলো মানসিক রোগী। এতদিন পর্যন্ত তো মানে মানে ভদ্র ছেলে, সে বখাটে হয়ে বেরোতো, কিন্তু এই আওয়ামী রেজিমে এসে এরা বখাটে তো হয়েছেই, সাথে মানসিক রোগী হওয়া শুরু করছে। তো পাবলিক বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির কতগুলো ছোট্ট নমুনা, যেমন একটা ছোট্ট ঘটনা বলি। একবার এই গত 16 বছরে হাসিনা রেজিমেই ঘটনাটা ঘটেছিল, যে একবার দুজন মেয়ে, সম্ভবত সয়েল সায়েন্স বা কি একটা ডিপার্টমেন্ট যেন,
ওটাতে তারা আসছে। তো একজন হচ্ছে মানে ওই ইয়ার জন্য, চাকরির ইন্টারভিউর জন্য। তো একজন হচ্ছে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে, আরেকজন হচ্ছে এখানে মানে এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি লোকাল মানে পড়াশোনা করা মেয়ে। তো দুজনের ইন্টারভিউর মধ্যে শেষ পর্যন্ত অনেক তর্ক বিতর্ক পর লোকাল যে মেয়েটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তাকে নিয়েছে। তো যাই হোক, যে মেয়েটা বাইরে থেকে ডিগ্রি নিয়ে আসছে তার মন টন খারাপ হয়েছে। তো সে একদিন ফেসবুকে ঘাঁটতে গিয়ে দেখে যে মেয়েটার চাকরি হয়েছে ওই মেয়েটা ডিপার্টমেন্টের যে প্রধান, হ্যাঁ মানে ওখানে স্ট্যাটাসের ছবি দিছে আর কি, যে ডিপার্টমেন্টের যে প্রধান তার কোলে বসে আছে এবং এক হাতে সে যে মানে মোবাইলটা ধরে সেলফি তুলতেছে এবং আরেক হাত দিয়ে একটা ললিপপ ওই ডিপার্টমেন্টের যে প্রধান পুরুষ তার মুখে দিয়ে রাখছে আর কি। তো তখন ওই মেয়েটা মানে বুঝতে পারলো যে এই মেয়ের কেন ওখানে চাকরি হয়েছে কোনো বিদেশি ডিগ্রি না থাকা সত্ত্বেও। তো তারপর সে তার ফেসবুক স্ট্যাটাসে লিখছে যে আমার যদি সন্তান হয়, হ্যাঁ আমি যেটা করব যে যদি সে ছেলে হয় তাকে আমি শিখাবো যে ইউনিভার্সিটিতে কী করে মেয়েদের কোলে নিতে হয়, আর যদি সে মেয়ে হয় তাহলে আমি তাকে শিখাবো যে ইউনিভার্সিটিতে কী করে পুরুষ টিচারদের কোলে বসতে হয়। তো এখানে মানে মানে বাংলাদেশে যে টিচার মানে ইউনিভার্সিটি টিচারের হওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে কোলে ওঠা আর কোলে নেওয়া। সোনার বাংলা, তাই না? মানে কোলে ওঠা আর কোলে নেওয়া হচ্ছে এখানকার ইউনিভার্সিটির টিচারের হওয়ার যোগ্যতার মাপকাঠি। এ হচ্ছে সোনার বাংলা। আরেকটা ঘটনা যে পটুয়াখালী মানে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মানে এই আওয়ামী লীগ সরকার তো এসে তো মানে ব্যাঙের ছাতার মতো প্রতিটা পারলে প্রতিটা মানে ঘরে ঘরে একটা করে ইউনিভার্সিটি করতো। মানে ওইরকমই তার ইয়ে ছিল যে যত বেশি ইউনিভার্সিটি হবে তত বেশি ফান্ড স্যাংশন হবে, তত বেশি লুটপাট করে মানে প্রকল্প নানান রকম একটা ব্যবসা হবে, হ্যাঁ মানে লুটপাট করা যাবে ইচ্ছা মতো। এই ইউনিভার্সিটিও তাদের মেগা প্রকল্পগুলোর এক ধরনের মানে একটা ইয়ে ছিল, লুটপাটের একটা বড় আখড়া ছিল। তো সেরকম পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়তে ওই এক ছেলে সে এরকম মানে ফার্স্ট হয়েছিল, কিন্তু তাকে বাদ দিয়ে একেবারে মানে সেকেন্ড ক্লাস পাওয়া একটা ছেলেকে নিচ্ছে, কারণ আর কিছুই না, ছেলে ছাত্রলীগ করে। পরে সে তো ভীষণ হতাশ হয়ে তার মানে মানে চাচা মামা এদেরকে বলছিল। তো তারপরেও তারা তাকে উৎসাহ দিচ্ছে তুমি এখনও হাল ছেড়ে দিও না, আরও কতগুলো বিশ্ববিদ্যালয় ট্রাই করো। তো ওই সে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ট্রাই করছে, কিন্তু প্রতিবারই এই সমস্যা যে তার মেধার কোনো মূল্য এখানে নাই। পরে সে জিআরই দিয়ে আমেরিকাতে অ্যাপ্লাই করছে এবং বিশ্বাস করবে না সাথে সাথে তার আমেরিকার একটা ভালো ইউনিভার্সিটিতে চাকরি হয়ে গেছে লেকচারার হিসেবে। তো পরিস্থিতি মতে যে এখন মানে বাংলাদেশের ইউনিভার্সিটির টিচার হওয়ার চেয়ে আমেরিকার ইউনিভার্সিটির টিচার হওয়া সহজ। সুবহানাল্লাহ, কি চমৎকার যে বাংলাদেশ আমেরিকার চেয়ে উন্নত হয়ে গেছে শিক্ষা ব্যবস্থায়। যে এখানে টিচার হতে গেলে যত রকম যত মানে কাঠখড় পড়াতে হয় তার চেয়ে অনেক মানে কম কম পরিশ্রমে, হ্যাঁ যদি মেধা থাকে আপনার, আপনি সহজেই আমেরিকার টিচার হয়ে যেতে পারেন। আসলেই মানে সত্যি বিচিত্র এই দেশ। সেলুকাস সত্যি বিচিত্র এই দেশ। আলেকজান্ডারের কথা মনে আছে না? হ্যাঁ এটাই। তারপর আবরার ফাহাদের ঘটনাটা সবাই জানেন, এটার ডিটেলসে যাচ্ছি না। এবং এছাড়াও মানে জসিমউদ্দিন মানিকের কথা মনে আছে? সেই সাল 1998, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি, তখনও তো ছাত্র 1996 থেকে 2001 সাল পর্যন্ত আওয়ামী লীগই তো ক্ষমতায় ছিল, তাই না? শেখ হাসিনাই। এবং ওই সময় জসিমউদ্দিন মালিক হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মানে ছাত্রলীগের সভাপতি ছিল আর কি। তো তার একটা বিশেষত্ব ছিল যে সে হচ্ছে ধর্ষণে সেঞ্চুরি করেছিল এবং তার 100তম ধর্ষণ সে উদযাপন করেছিল ককটেল পার্টির মাধ্যমে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আমার মনে হয় না যে পৃথিবীর অন্য কোনো দেশে, হ্যাঁ মানে বিশ্ববিদ্যালয়ে এই ধরনের একটা মানে কেলেঙ্কারি ব্যাপার আছে যে ধর্ষণে সেঞ্চুরি করে সেটা আবার উদযাপন করা হয়। নাউজুবিল্লাহ। এই হলো বাংলাদেশের ইউনিভার্সিটি। পাবলিক আচ্ছা, তারপর আছে যে টপিকটা সেটা হচ্ছে মানে এই বাংলাদেশে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে মানে একটা মানে সম্পূর্ণ অর্থহীন এবং অত্যন্ত নোংরা লজ্জাজনক একটা ব্যাপার, সেটা হচ্ছে এই প্রাইভেট আর মানে পাবলিক ইউনিভার্সিটির দ্বন্দ্ব। মানে এই জিনিসটা মানে এটা একটা অসুস্থ জিনিস। মানে এটা মানে মানে সঠিক ভাষায় বলতে গেলে এই প্রতিযোগিতা এটা হচ্ছে একটা অসুস্থ প্রতিযোগিতা, শো অফের।
2007 সালে আমি যখন বিসিএস কোচিং করি, তখন একটা ছেলে, সে জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়তো। তো তার ধারণা যেহেতু সে মানে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে, হ্যাঁ, সে হচ্ছে মানে মানুষ, আর আমি যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে আসছি, আমি কোনো মানুষ না, আমি গরু ছাগল বা হাঁস মুরগি টাইপের একটা কিছু, ঠিক আছে। এটা নিয়ে একদিন অনেক অনেক রকম অনেক অপমানজনক কথা আমাকেও সে বলছিল। তো যাই হোক, পরে যখন বিসিএসের পরীক্ষা হলো, প্রিলিমিনারি, দেখা গেল যে আমি টিকে গেছি কিন্তু সে আউট হয়ে গেছে। তো এই হচ্ছে তার অবস্থা, যে হেডন তার আছে 16 আনা, হ্যাঁ, যে আমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে আসছি, কিন্তু কাজের কাজে ঠন ঠুটো জগন্নাথ। তারপর আমি আরও দেখেছি যে একসময় তো আমাকে ওই চাকরির জন্য পরীক্ষা দিতে হয়েছে। তো ক্যান্টনমেন্টের একটা কলেজে টিচার নেবে, ওখানে পরীক্ষা হবে। তো আমি নিজে দেখলাম যে জাতীয় ইউনিভার্সিটি থেকে পাশ করা একটা ছেলে, সে ঠিকই পরীক্ষা দিয়ে পাশ করে গেল, ঠিক আছে। অথচ তার সাথে 3টা ঢাকা ইউনিভার্সিটির ছেলে ছিল একই ডিপার্টমেন্টের, কিন্তু তারা 3জন পাশ করতে পারেনি। কারণ ওই যে তাদের একটা হ্যাডম হয়ে গেছে যে হ্যাঁ, আমরা তো ঢাকা ইউনিভার্সিটি মানে পাবলিক ইউনিভার্সিটি থেকে পাশ করে আসছি, হ্যাঁ, আমরা তো সব জানি এইসব। হ্যাঁ, এটা পড়াশোনা করা লাগে নাকি এরকম একটা ছোট্ট একটা কলেজের মানে একটা সামান্য একটা কলেজের লেকচারের জন্য পরীক্ষার জন্য পড়াশোনা করতে হবে নাকি? কিন্তু ফলাফল ঠিকই দেখাই দিছে যে তাদের চেয়ে মানে মানে তাদের চোখের সামনে যে তাদেরকে দেখায়, হ্যাঁ, একটা জাতীয় ইউনিভার্সিটির ছেলে, তাদের যে ঠিকমতো পড়াশোনা করছে এবং সে মানে নিয়মিত পড়াশোনা করে, সে ঠিকই উতরায় গেল আর তারা ঠিকই করতে বললো। তারপরে যে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যাপারটা, এখানে আপনারা যদি খেয়াল করেন যে মানে পাবলিক ইউনিভার্সিটির ছেলেপেলেরা মানে যখনই আন্দোলনটা শেষ হলো, তখনই মানে তাদের সাথে যে প্রাইভেট ইউনিভার্সিটির যে ছেলেপেলে ছিল, তাদেরকে মানে ব্যবহার করার টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দিল, ঠিক আছে। আচ্ছা, তারপর আমি একসময় কলেজে পড়াতাম। তো ওখানে মানে এরকম যে কিছু মানে পাবলিক ইউনিভার্সিটি পাশ করা ছেলে মেয়ে ছিল আর কি, মানে তারাও আমার সাথে লেকচার হিসেবে ঢুকছিল। তো মানে আমার চেয়ে এক এক পোস্ট উপরে, যার মানে বেতন কি, কিন্তু জাস্ট ভাইস প্রিন্সিপাল অস্থায়ীভাবে তাকে করা হয়েছিল, আর এক মহিলা সহকর্মী। তো তারা হচ্ছে মানে ওই মানে প্রিন্সিপাল স্যার তার মানে রুমে নাই এখন, সে একটা কাজে বাইরে গেছে। তো ওনারা ওখানে ঢুকে এসি ছেড়ে দিয়ে প্রেমালাপ করতেছে। তো আমি তো জানি না যে স্যার ওখানে নাই। আমি একটা কাজে গেছি আমার মানে কাগজপত্র নিয়ে, দেখি যে তারা মানে প্রেমালাপ চলতেছে। তো আমি কেন তাদেরকে মানে তারা ওখানে পার্সোনাল কথাবার্তা বলতেছে, হ্যাঁ, আমি কেন ওখানে ঢুকলাম, ঠিক আছে। এবং সবচেয়ে মজার ব্যাপার, ওই রুম তো আর তাদের না, ঠিক আছে। আমি কেন ঢুকলাম এটা নিয়ে আমাকে মানে গালিগালাজ এবং অন্য অন্য ব্যাপার আর কি, ঠিক আছে। এবং যেহেতু সে মানে ভাইস প্রিন্সিপাল, হ্যাঁ, আমার চেয়ে এক 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 স্টেপ উপরে, হ্যাঁ, তার গরমই আলাদা। এবং সে ইভেন এমন কথা বলছে যে আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতে পাশ করে আসছেন, আর আমি কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে পাশ করে আসছি। মানে তার মানে ইয়ে হচ্ছে যে সে হচ্ছে পৃথিবীর আমেরিকার প্রেসিডেন্ট টাইপের একটা কিছু হয়ে গেছে পাবলিক ইউনিভার্সিটিতে পাশ করে। তো যাই হোক, আল্লাহর বিচার বলে একটা কথা আছে। কিছুদিন পরে ওই মানে কলেজের যে ওই ম্যানেজিং বডি মানে ম্যানেজিং কমিটির যে হেড জিও হাসান স্যার, যিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন প্রফেসর, তো ওনার মালিকানাই আর কি মানে কলেজটা আর কি। তো উনি তাকে ওই কাজ দিয়েছিল, স্টুডেন্ট আনার কাজ, যে মানে কিছু টাকা টাকা দিয়েছিল যে ফান্ডিং থেকে, যে এই টাকাটা তুমি অ্যাডভার্টাইজমেন্টে খরচ করে তোমাকে এতগুলো স্টুডেন্ট আনতে হবে, টার্গেট দিয়ে দিয়েছিল। তো সময় যখন পার হয়ে গেল, তখন দেখা গেল যে একটা স্টুডেন্ট আসে নাই। মানে কিন্তু তার ভাবসাব ছিল এরকম যে হ্যাঁ, আমি পাবলিক ইউনিভার্সিটিতে পাশ করে আসছি, আমি সব কিছু জানি, আমি জাস্ট এরকম হাতের একটা মানে ইশারা করলেই ম্যাজিকের মতো যে মানে বাংলাদেশের সব স্টুডেন্ট এসে আমার পায়ে ধরবে, হ্যাঁ, এই কলেজে পড়ার জন্য। কিন্তু দিন শেষে দেখা গেল যে সে একটা স্টুডেন্ট আনতে পারে নাই। পরে জিও হাসান স্যার ধরছে এবং মানে এমন গালি দিছে তাকে যে তার চোখ দিয়ে পানি বেরোয় গেছে, এবং সবার সামনে মানে ম্যানেজিং কমিটি যেটা সদস্য ছিল সবার সামনে মানে বেজ্জত হয়ে সে কাঁদতে কাঁদতে বেরোয় গেছে। পরের দিন দেখি যে আমার সাথে খুবই ভালো আচরণ, মানে আমি টাস্কি খেয়ে গেছি। এবং আমার একবার ইচ্ছা হয়েছিল যে আমি এই মুহূর্তে একটু মানে ওই মুহূর্তে আমার একটু ইচ্ছা হয়েছিল যে আমি একটু আগে আবহাওয়া অফিসে ফোন দিয়ে জিজ্ঞেস করি যে আজকে সূর্যটা ঠিক কোন দিকে উঠছে। তা আমি তাজ্জব হয়ে গেছি, ব্যাপার কি। তখন সে বললো যে জাহিদ ভাই একটু বলেন তো যে স্টুডেন্ট কীভাবে মানা যায়। তখন আমি বুঝলাম যে ঘটনাটা কী হয়েছে। তো আমি তখন বললাম যে দেখেন, আমি তো এটা জানি না, আমি তো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আসছি, হ্যাঁ, আমি তো আর পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি নাই, এটা তো আপনি ভালো জানেন। তবে আমি একটা কথা বলবো যে আপনি যে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে আসছেন, মানে এই পড়ার সময় আপনার পশ্চাৎদেশটাও মানে পিছনটাও আপনি মানে পাবলিক অর্থাৎ জনগণের সম্পত্তি বানিয়ে নিয়ে আসছেন।
তো এই কথাটা মানে আস্তে করে এই খোঁতা আমার কথাটা বলছি, আমার দিকে এরকম করে কিছুক্ষণ তাকায় থাকুক, তো আমি ওখান থেকে আস্তে করে চলে গেলাম। তো যাই হোক, মানে তাদের এই যে হেডম হলো 16 আনা, মানে এরা যেহেতু মানে পাবলিক ইউনিভার্সিটির ছেলেপেলে, এরা মানুষকে মানুষ মনে করে না। খুব কম, মানে কম ছেলেকেই আমি দেখছি, কম ছেলে বা মেয়েকেই দেখছি যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এরা ভদ্র হয়। বেশিরভাগই হয় হলো বেয়াদব। এবং টু বি অনেস্ট, ফ্র্যাঙ্ক, আজকে সরাসরি বলবো যে এই বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটিগুলো এক একটা এগুলো বেয়াদব তৈরি কারখানা। এবং বেশি বেকার, আপনি যদি এমপ্লয়মেন্টের কথা ধরেন তাহলে কিন্তু পাবলিক ইউনিভার্সিটির ছেলেপেলে বেকার বেশি থাকে, তাদের ওই হ্যাডম। তো যাই হোক, আরও কিছু মানে জিনিস আমি আপনাদেরকে বলতে চাই যে বাংলাদেশে এই যে এই মানে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এগুলোর অবস্থাটা কি। হ্যাঁ, তো একবার আমার মানে আমি প্রথমে আগে ঢাকা কলেজের স্টুডেন্ট ছিলাম অনার্সে। তো একবার ওরকম ঢাকা কলেজের মানে আমি যখন ভর্তি হতে গেছি তখন সাথে মানে ওখানে ওই যে ওই ফর্ম ফিল আপ করতে হয়, ই করতে হয়, মানে ভর্তি হওয়ার পর আর কি কতগুলো প্রসেস আছে, তো ওই কাগজগুলোই করতে হয় আর কি। তো আমার সাথে একটা ছেলে গেছে, তো ওখানে ওই চেয়ারম্যান সাহেব বসা ডিপার্টমেন্টের। তো ডিপার্টমেন্টের চেয়ারম্যান সাহেব, তা ওই একটা ছেলে, সে হচ্ছে সে দেখতে শুনতে বেশ ভদ্র। সে কী করছে যে ফর্ম টর্ম পূরণ করছে, ই করছে, সাবজেক্টের ইগুলো বসাইছে, বসায় কতগুলো কাগজ সে জাস্ট একটা পিন আপ করবে। তো মানে টেবিলের উপর ওই একটা স্ট্যাপলার রাখা ছিল ওই স্যারের টেবিলে। হ্যাঁ, তো মানে সে জাস্ট মানে বেখেয়ালে ওই কাগজগুলো ধরে স্ট্যাপলারটা জাস্ট একটু হাত দিয়ে টাচ করছে। আপনার বিশ্বাস করবেন না, ওই ভদ্রলোক একবার কুকুরের মতো খাখায় উঠলো, কুকুরের মতো খ্যাক করে উঠলো। হ্যাঁ, লোকের জিনিস ধরতে ধরতে জিভ এত লম্বা হয়ে গেছে, হ্যান ত্যান, এখন অকথ্য অনেকগুলো কথা বললো। এবং আমি দেখলাম যে ছেলেটার মানে চেহারাটা মানে কালো হয়ে এমন হয়ে গেল যে আমার মায়ে লাগলো বেচারার জন্য। তো এইরকম তাদের দুর্ব্যবহার। তারপর তারপর এই যে শিক্ষা বোর্ড যে এটা মানে এটার তে মানে এদের এখানকার যে সব কর্মচারী কর্মকর্তা, এমনকি পিয়ন দারোয়ান, তাদেরকে মনে হয় যে তারা বোধহয় মোগল সালতানাতের মানে রাজা গজা বা বাদশাহ, উজির নাজির এরকম একটা কিছু। মোগল সালতানাত, আপনারা জানেন যে মোগল সাম্রাজ্য মানে একটা বিলাসিতার প্রতীক। তারা বিরিয়ানি ছাড়া খায় না। হ্যাঁ, মোগলাই পরোটা, তেলে চুপচুপে ভাজা, ঠিক আছে। তারপর তাদের পা রাখার জন্য মানে ওই ইয়া থাকে, উজি নাজি যারা বসে সিংহাসনে, তাদের পা রাখার জন্য আলাদা একটা থাকে। তো যাই হোক মানে, এবং এদের এক একজনের 4 স্ত্রীর পরেও হয়তো 40-50টা রক্ষিতা বা দাসদাসী থাকে। তো যাই হোক, ওটা অত ডিটেলসে আমি যাচ্ছি না। তো মানে বাংলাদেশের এই শিক্ষা বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের আচরণ দেখলে তাদেরকে মানে মুঘল সালতানাত টাইপের কিছু একটা মনে হয়। এবং তাদের একটা প্রিয় খেলা হলো সার্টিফিকেটের নামের বানান ভুল করে রাখা। আমার এক ভাগ্নে, সে রিসেন্টলি এইচএসসি পাস করছে। তো ওর ব্যাচের প্রতি 3 জনের একজনের হচ্ছে নামের বানান ভুল, মানে প্রতি 3 জনের একজন। কারণ ওই ওই ভুলটা মানে শুধরাতে গেলে ওটা যেতে হবে ওই শিক্ষা বোর্ডে, এবং ওখান থেকে তারা কিছু খসাবে, ঠিক আছে। এবং একবার একটা পেপারে একটা ঘটনা পড়েছিলাম যে চট্টগ্রামের একটা ছেলে এরকম ওই যে একটা নামের বানান ভুল না কি জানি একটা ইয়েতে গেছে। তো তার সরকারি খরচ হচ্ছে 233 টাকা। ওইখানে তার মানে শিক্ষা বোর্ডের লোকজন মানে তাদের কাছ থেকে 3000 টাকা রেখে দিছে 1 মাস ঘুরানোর পর। তো এই হচ্ছে অবস্থা। তো এখানে মহানবী সাল্লাহ সাল্লামের, আমাদের রসুল সাল্লাহ সাল্লামের একটা হাদিস আছে যে একটা মানে খারাপ লোকের হাতে শিক্ষা, এই জিনিসটা হচ্ছে একটা ডাকাতের হাতে একটা তলোয়ারের মতো। একটা ডাকাত সে যদি খালি হাতে আপনার এখানে আসে, সে কিন্তু বেশি লুটপাট করতে পারবে না, কারণ সে খালি হাতে। কিন্তু তার হাতে যদি একটা অস্ত্র থাকে, হ্যাঁ, সে কিন্তু একাই মানে 50টা বাসা লুট করে নিয়ে যাবে, কোনো ব্যাপারই না তার পক্ষে। তো আমাদের, সরি, বাংলাদেশের অবস্থাটা, আমাদের না, আমার দেশ এটা না, বাংলাদেশের অবস্থা ওই অনেকটা ওই যে শিক্ষিত ডাকাতের মতো, অস্ত্রধারী ডাকাত। শিক্ষাটা এখানে তার অস্ত্র ডাকাতি করার। আচ্ছা, এরপর এতক্ষণ তো পাবলিক ইউনিভার্সিটি সম্পর্কে বললাম। এরপর আসে আমরা প্রাইভেট ইউনিভার্সিটি। এখানে
তার আগে আমি বলে নেই যে মারিও পুজোর একজন নামকরা লেখক, গডফাদার উপন্যাস একটা আছে তার লেখা, দ্য গডফাদার, এটা হচ্ছে তার সবচেয়ে নামকরা উপন্যাস। তো ওই মানে উপন্যাসটায় একটা লাইন আছে যে 1000 জন অস্ত্রধারী ডাকাত যে টাকা লুট করতে পারে তার চেয়ে অনেক বেশি টাকা লুট করতে পারে একজন ব্রিফকেসধারী উকিল। অর্থাৎ আপনি যদি কলমকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে জানেন, হ্যাঁ, তাহলে আপনি মানে মানে ডাকাতের চেয়েও 1000 গুণ বেশি টাকা লুট করতে পারবেন, ঠিক আছে, মানে অস্ত্রধারী ডাকাতের চেয়েও। তো বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির অবস্থা অনেকটা ওইরকম, মানে এরা হচ্ছে মানে কলম দিয়ে শিক্ষিত মানুষের চুরি, ঠিক আছে। যেমন যদি এটা জানতে ইচ্ছা হয়, সবচেয়ে ভালো হয় যে মাছরাঙ্গা টেলিভিশন একবার একটা প্রতিবেদন প্রকাশ করেছিল, এবং এটা এখনও ইউটিউবে আছে, নর্থ সাউথে 9/6, বাংলাদেশের মানে সবচেয়ে নাম করা গ্ল্যামারাস ইউনিভার্সিটি নর্থ সাউথ। তো আপনারা একটু সার্চ দিয়ে দেখেন যে নর্থ সাউথে 9/6, যে ট্রাস্টি বোর্ডের যারা তারা ট্রাস্টি হয় আসলে ট্রাস্ট ভঙ্গ করার জন্য, এবং তা আমানতের টাকা, ছাত্রদের আমানতের টাকা মেরে খাওয়ার জন্য। এবং কী পরিমাণ, সেটা হচ্ছে প্রতি সেমিস্টারে মিনিমাম 1.5 থেকে 2 হাজার কোটি টাকা। এই হচ্ছে তাদের লুটপাট। এই ছোট্ট একটা নমুনা আমি দেই, সেটা হচ্ছে যে একবার ওই প্রতিবেদন আসছিল যে 10 মিনিটের একটা মিটিং, হ্যাঁ, মানে এটার জন্য তারা একটা মানে মানে একটু বসবে, একটু চা খাবে, একটু নাস্তা খাবে, হ্যাঁ, এটাতে কত খরচ হতে পারে? এক কাপ চা, একটা কোল্ড ড্রিঙ্কস, আর না হয় এক প্যাকেট চাইনিজে না হয় খেলো, তো কত, খুব বেশি হলে 1000 টাকা এনাফ, মানে পার হেড, তাই না? এইখানে তারা খরচ দেখাচ্ছে 1,00,000 টাকা। জাস্ট তারা 10টা মিনিট পাছাটা লাগায় চেয়ারের সাথে বসবে, দুটা কথা বলবে 10 মিনিট, এর এর বিল হচ্ছে 1,00,000 টাকা ফান্ডের থেকে ইউনিভার্সিটি। সোনার বাংলা, তারা সোনা চিবা চেবায় খায় ওখানে না বসে, সোনার বাংলা। তারপর আর মানে আরেকটা ইয়ে আরও আছে, যেমন রেফারেন্স এবং ঘুষ, এটা তো আছেই। আমি আমি নিজে প্রমাণ পাইছি যে মানে ঘুষ ঘুষ দিয়ে টিচার হয়েছে, এরকম বহু বহু দৃষ্টান্ত আছে। তো যাই হোক, একদম প্রথম দিককার প্রসঙ্গে ফিরে আসি, যে আমি মানে যে কারণে এই ভিডিওটা করলাম, এবং এই মুমতাহিনা করিম মিম মেয়েটার মানে কে উদ্দেশ্য করে এই ভিডিওটা করা, যে আমি খুবই খুশি যে মুমতাহিনাকে, তার মতো একটা পবিত্র মিষ্টি মেয়েকে, মেধাবী মেয়েকে, এই বাংলাদেশের মতো মানে জঘন্য একটা দেশের আরও জঘন্য কোনো পাবলিক ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে হয় নাই। এটা আল্লাহ তালার কাছে আমি শুকরিয়া আদায় করি, যে আল্লাহ তালা তাকে, তার হয়ে আমি শুকরিয়া আদায় করি যে তাকে আল্লাহ তালা সরাসরি আমেরিকায় পড়াশোনার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। কারণ আমার দৃঢ় বিশ্বাস যে এই মেয়ে যদি পাবলিক কিংবা প্রাইভেট ইউনিভার্সিটিতে এই দেশে পড়তো, তাহলে মানে অন্তত সে এই পর্যায়ে আসতে পারতো না, কারণ এই পরিবেশই তাকে নষ্ট করে ফেলতো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা তাকে পার করে নিয়ে গেছে। আমি দোয়া করি তার জন্য যে আল্লাহ তালা যেন তাকে সহি সালামতে রাখে, এবং মানে মানে আরও বড় থেকে সে যেন আরও বড় হয় আমেরিকার সাহায্যে, এবং এই বাংলাদেশের মানুষের কাছে তার যেন হাত পাতে না হয়। এটা একটা গ্লানি, এই পামর জাতির কাছে হাত পাতা বা সাহায্য চাওয়া, এটা একটা গ্লানি। শেষ করার আগে আরও দুটো কথা বলি। ডক্টর ইউনুস তো আমাদের একজন আইকন, তাই না? মানে একজন গণমানুষের আইকন, অনেক বড় লোক, তার মতো একটা লোকের মানে সমালোচনা করার মানে ধৃষ্টতা আমার নাই। আমি একেবারেই তুচ্ছ একজন মানুষ, ঠিক আছে। কিন্তু আমি একটা কথা বলবো, যে আজকে ডক্টর ইউনুস হয়ে গেছেন নোবেল বিজয়ী, হ্যাঁ, মানে ডক্টর ইউনুস যে তিনি হয়েছেন, এটা কিন্তু বাংলাদেশের কারণে তিনি হন নাই, তিনি হয়েছেন আমেরিকা এবং ফ্রান্সের কারণে। ওনার যে থিওরিটা, সেটা তুমি ওই মাইক্রো ক্রেডিটের থিওরি, এটা তিনি ফর্ম আপ করেছিলেন আমেরিকান ইউনিভার্সিটিতে, এবং ওখানে মানে একাডেমিক্যালি তিনি সব কিছু রেডি করেছেন। কিন্তু প্রথমে এটা সাকসেসফুলি অ্যাপ্লাই করেছেন কোথায়? ফ্রান্সে অ্যাপ্লাই করে তখন হচ্ছে জিনিসটা হচ্ছে নোবেল কমিটির নজরে আসে, এবং তখন তাকে ওই মানে অন্যান্য ব্যবস্থা সহ নোবেল প্রাইজের ব্যবস্থা করে দেওয়া হয়। তো এখানে মানে বাংলাদেশে থাকলে উনি জীবনেও মানে এই পর্যায়ে মানে ডক্টর ইউনুস আর হতে পারতেন না। উনি হয়তো মোহাম্মদ ইউনুস হতেন, এবং খুব বেশি হলে বাংলাদেশের ওই সচিব পর্যায়ের একজন মানে আমলা টাইপের কিছু একটা হতেন, এর বেশি কিছু না। নোবেল লরেট উনি কোনোদিনই হতে পারতেন না।
আচ্ছা, তারপর আরেকজনের কথা বলবো, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, যদিও তাকে নিয়ে অনেক বিতর্ক আছে, ডক্টর আসিফ নজরুল। ওনার একটা বই আমি পড়েছি, যে পিএইচডির গল্প। তো বইটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। তো ওখানে একটা জিনিস বিশেষভাবে লক্ষণীয়, যে উনি আসলে ওনার যে পিএইচডির যে থিসিসটা, সেটা হচ্ছে উনি করেছিলেন ওই ইয়েতে, ওই কী বলে, ওই ফারাক্কার পানি নিয়ে। মানে 1996 সালে ফারাক্কার চুক্তি যখন হয়, পানি চুক্তি, ওখানে একটা কারচুপি ছিল পানির পরিমাণ নিয়ে। আমলিগই করেছিল এই কাজটা, বদমাইশিটা। তো ওই বদমাইশিটা উনি হচ্ছে সামনে আনছে তার রিসার্চের মাধ্যমে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এটাতে ব্রিটিশ একটা ইউনিভার্সিটি উনি করেছেন, এবং ওখানকার যে ইউনিভার্সিটি টিচার সাদা চামড়ার, হ্যাঁ, ইংরেজ, তারা কিন্তু তাকে মানে প্রচণ্ডভাবে সহায়তা করছে। এমনকি পিএইচডি যখন উনি করেছেন, ইন্টারভিউয়ের পরে তার যে ইনস্ট্রাক্টর ছিল, উনি তাকে আনন্দে বুকে জড়ায় পর্যন্ত হচ্ছিলেন, এতটাই আন্তরিক ছিলেন তিনি। কিন্তু উনি ওনার বইতে লিখছেন যে আমার জীবনে সবচেয়ে বড় দুঃখটা হলো যে এই পিএইচডিতে যে আমি করছি, এটাতে সবচেয়ে বড় বাধা ছিল কিন্তু আমার দেশের লোকজন, মানে বাংলাদেশের লোকজন। সবচেয়ে অসহযোগিতাটা করছে কিন্তু এই যে এই বাংলাদেশের লোকজন, এই যে এই কালার স্কিনের লোকজন। কারণটা আর কিছুই না, ঈর্ষা, হিংসা, যে উনি যদি পিএইচডি করে আসেন তাহলে ডিপার্টমেন্টে সে হচ্ছে টপে উঠে যাবে, আর আমাদের কোনো দাম থাকবে না, বাঙালি চরিত্র। ঠিক আছে? তো ব্রিটিশদের গালিগালাজ করেন, হ্যাঁ, করেন, ভালো করে করেন। তো এই হচ্ছে মানে বাঙালির চেহারা। তো সবাই ভালো থাকবেন, এবং শেষ করার আগে মুমতাহিনা বোন, আপনার প্রতি আমার একটা অনুরোধ, যে চেষ্টা করবেন মানে লাইফে আরও উপরে উঠতে, আরও বড় হতে। ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে সাহায্য করুন, এবং বিশেষ করে চেষ্টা করবেন যে একজন মুসলমান হিসেবে বাঁচতে, বাঙালি হিসেবে না। এবং আমার লাইফটা ধ্বংস হয়েছে শুধুমাত্র আমি মানে বাঙালিকে বিশ্বাস করছি বলে। আপনার প্রতি আরও একটা অনুরোধ, যে লাইফে বাঙালি চরিত্র মানে এটাকে বিশ্বাস করবেন না। হ্যাঁ, মুসলমানকে বিশ্বাস করবেন, কিন্তু বাঙালিকে বিশ্বাস করবেন না। ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে আরও বড় বানাক, আপনার মঙ্গল করুন, আমিন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।